বিধানসভা নির্বাচনের পরবর্তী সময় প্রায় ২৬ দিন অতিক্রান্ত। তারপর মাঠে নামলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুটি কর্মসূচি, বেলেঘাটা এবং সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র। সোনারপুর দক্ষিণ কেন্দ্রে যাওয়ার পরই দুষ্কৃতী তাণ্ডবের মধ্যে পড়তে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। একদিকে তিনি বিভিন্ন নিহতদের পরিবারের বাড়িতে যাচ্ছেন, সেই কর্মসূচি যেরকম শুরু হয়ে গেল, ঠিক তার পরবর্তী সময় বেলেঘাটার পর যখন সোনারপুর দক্ষিণ কেন্দ্রে তিনি যাচ্ছেন, নিহতের বাড়িতে ঢোকার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে বিভিন্ন রকমের স্লোগান, ডিম ছোড়া হচ্ছে এবং অপ্রীতিকর ঘটনায় গোটা সেই সময় সোনারপুর দক্ষিণ কেন্দ্রের সেই জায়গা ভরে গেল। এবং এই গোটা বিষয় নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারুদা, এর আগেও আমরা দেখেছি বিভিন্ন নেতারা, বিভিন্ন নেতৃত্বরা রয়েছেন, এই রকম ঘটনার মধ্যে পড়তে হয়েছে, কিন্তু এবার খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনের সময় এত জায়গায় গেলেন, এত কিছু, এত সভা করলেন, কিন্তু নির্বাচনের পর যখন সরকার বদলে গেল, নতুন সরকার, তখন এই ঘটনা কিভাবে বিশ্লেষণ করবে? না, প্রথমে বলি, এটা তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি ছিল এবং ৪ঠা মের পর ২৬টা দিন কেটে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন বেরোলেন, এবার তিনি বেরোচ্ছেন। ফলে এই জায়গাটা দেখতে হবে যে এখানে তিনি চেষ্টা করেছিলেন যে তার দলের কর্মীরা যারা ভোট পরবর্তী হিংসায় নিহত হয়েছেন, আক্রান্ত হয়েছেন, তাদের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে দেখতে গেছেন। এটা ঠিক, তৃণমূলের মধ্যে এই মুহূর্তে একটা ব্যাপক অন্তর্কলহ রয়েছে, অনেকেই তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছে। কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ২০২১ সালে আইপ্যাককে ধরে সাফল্য এনে দিয়েছিলেন, তখন তার জয় জয় পার হয়েছে। আর এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এবারে যখন ডুবে গেল তৃণমূল কংগ্রেস, তখন একটা বিষোদ্গার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ, অনেক নেতা বাড়িতে বসে গিয়েছেন, অনেক ডাকাবুকো নেতা যারা নিজেদেরকে বড় তৃণমূল নেতা বলে দাবি করতেন, এলাকার দাদা বলে দাবি করতেন, এলাকার দম বলে দাবি করতেন, তারা বাড়িতে বসে গিয়েছেন, নয়তো ফেরার রয়েছে। এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ট্র্যাটেজিক্যালি করতে পারে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে যে ৪ তারিখ ৫ তারিখের পর থেকেই যখন বেলেঘাটা সহ কলকাতা এবং রাজ্যের বিভিন্ন জেলায় আক্রমণের ঘটনা ঘটছিল, তাদের কর্মীরা আক্রান্ত হচ্ছিলেন, সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল অনেক আগে বেরিয়ে পড়ে তাদের পাশে দাঁড়ানো। একটা ভোকাল কনফিডেন্স দেওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটাতে যেটা হলো, তিনি বাড়িতে যখন নিজেকে বন্দি রাখলেন এবং তারপর তিনি জল মাপলেন এবং এতদিন পর তিনি কিন্তু বেরোলেন। তাহলে এই বেরোনোটা যদি আর ৩টে সপ্তাহ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় করতেন, হয়তো এই দুষ্কৃতী তাণ্ডবের মুখোমুখি তাকে আগেও হতে হতো। এটা ঠিক। একটা তো ঠিক, রিক, আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা, বিধায়ক, মন্ত্রী, তাদের ওপর আক্রমণ নতুন ঘটনা নয়। মানস ভূঁইয়া একটা সময় মঙ্গলকোটে আমরা দেখেছিলাম প্রাণ সংশয় নিয়ে ধুতি গুটিয়ে মানস ভূঁইয়া ছুটেছিলেন, সেই সময় তিনি কংগ্রেসের নেতা ছিলেন। আমরা জয়প্রকাশ মজুমদার, তাকে দেখেছিলাম যে করিমপুরে বুকে লাথি মেরে কচুবনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এ ছবি নতুন কিছু নয়, কিন্তু এটাও তোমাকে বলতে হবে, তুমি দেখো তো আর অন্য কোনো রাজ্যে রাজনৈতিক এত মাতামাতি আছে? তুমি চলে যাও অন্যান্য কোনো রাজ্যে, সেখানে এতটা রাজনৈতিক মাতামাতি নেই। একটা পালাবদল হয়ে গেল বলে বা একটা রাজনৈতিক কোনো শক্তি দীর্ঘ সময় আছে বলে, দুটো ক্ষেত্রেই, আমি দীর্ঘ সময় ক্ষমতায় আছি বলেই আমাকে ক্ষমতার দম্ভ বা আমি ক্ষমতা থেকে চলে গেলাম, নতুন দল এলো মানেই আমি আমার নতুন স্ট্র্যাটেজি সাজাবো, এইটা রাজনীতির ভাষা হতে পারে না। রাজনীতির ভাষা হবে নীতিতে, আদর্শে, রাজনীতির ভাষা হবে উন্নয়নে। কিন্তু এখন রাজনীতির ভাষাটাই হয়ে গেছে যে গ্রিভেন্স, এবং আমার ভেতরকার একেবারে চেপে থাকা আগুন, আমি কোন সময় সুযোগ পাবো, আমার তোমার ওপর খাড় আছে, সেই খাড় আমি কখন মেটাবো, আমি যখন সুযোগ পাবো তোমার প্রাণ সংশয় করে দেবো। তুমি আমাকে সুযোগ পেয়েছো, প্রাণ সংশয় করেছো। আজকের চিত্রটা কিন্তু সেটারই প্রমাণ করলো। তিনি কামালগাছি থেকে সোনারপুরের দিকে এগোনোর চেষ্টা করছেন, ঠিক সেই সময়। এটা কিন্তু কোনো আনপ্ল্যান ঘটনা নয়, রিক। অন্তত ঘটনার চিত্রপট দেখে যেটা বোঝা যাচ্ছে যে ডিম ছোড়া তাকে হবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে স্লোগান হবে, গো ব্যাক স্লোগান হবে, কালো পতাকা দেখানো হবে। হ্যাঁ, ঠিক আছে, গণতন্ত্র তো এগুলো হয়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যখন নদিয়াতে এসেছিলেন তাহিরপুরে নির্বাচনের সময়, তখনও তাকে কালো পতাকা দেখানো হয়েছিল, গো ব্যাক স্লোগান হয়েছিল। কিন্তু এই যে সরাসরি কারো গায়ে হাত দিয়ে দেওয়া, তার জামা ছিঁড়ে দেওয়া, তার মাথায় মারা, এবং আমি মাঝখানে দেখলাম যে নিরাপত্তারক্ষীরা চেষ্টা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেলমেট পরানো।
এইটা কিন্তু রাজনীতির ভাষা নয়। তুমি মনে করো সাম্প্রতিকতম অতীতে চলে যাও, মানে আর 2 মাস আগে গেলেই তো আবার তখন তৃণমূল কংগ্রেসের সরকার, বিরোধী দলনেতা হিসাবে লড়াইয়ের সাথে তখন তৎকালীন বিরোধী দলনেতা এখন বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু লড়াই চালিয়ে গেছে। কিন্তু তুমি কোথাও দেখবে না, হয়তো তার কনভয়ে আক্রমণ হয়েছে, কিন্তু তার গায়ে হাত পড়েছে, তাকে নিয়ে টানা হেঁচড়া হয়েছে, তার জামা টেনে ছিঁড়ে দেওয়া হয়েছে, এই ধরনের ঘটনা ছবি কিন্তু তুমি দেখতে পাবে না। ফলে নিঃসন্দেহে এটা তোমাকে মানতে হবে যে এই যে ঘটনা ঘটলো, এটার পরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বাড়িতে ঢুকে যান, তাহলে কিন্তু এই তৃণমূলের যে ভাঙন সেটা রোখা যাবে না। এই ঘটনার পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মাটিতে থাকতে হবে, তাকে রাজনীতির ময়দানে থাকতে হবে, এবং মাথায় রাখতে হবে তাদের 80 জন বিধায়ক রয়েছে, তাদের রাজ্যের প্রধান বিরোধী দল, তাহলে প্রধান বিরোধী দলের মতো ভূমিকা নিতে হবে। এটা ঠিক আজকে যে টাসেল সিচুয়েশনের মধ্যে তাকে পড়তে হয়েছে, ভেতরে যখন তিনি নিহতের পরিবারকে দেখতে গেছেন, তখন বাইরে অপেক্ষা করছেন মহিলারা যে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয় দফার হেনস্থা করবার জন্য। কিন্তু এটার পরেও তিনি যে মনোভাব দেখালেন যে যতক্ষণ পর্যন্ত এখানে সেন্ট্রাল ফোর্স না আসবে, যতক্ষণ পর্যন্ত এখানে বিশাল বাহিনী না আসবে, ততক্ষণ পর্যন্ত তিনি এখান থেকে নড়বেন না। এটা ঠিক, এটা তো ঘোষিত কর্মসূচি ছিল। তাহলে ঘোষিত কর্মসূচি যখন ছিল, তাহলে নিদেন পক্ষে অন্তত কিছু কনস্টেবলের সেখানে উপস্থিত থাকা উচিত ছিল। দেখা গেল একটা গন্ডগোল হাতাহাতি, সেখানে মিডিয়ার কিছু কর্মীরা রয়েছেন, তারা কথা বলতে বলতে যাচ্ছিলেন, আমাদের পরিভাষায় যেটাকে বলে টিকট্যাক বা বাইট, সেগুলো করতে করতে যাচ্ছিলেন, হঠাৎই অকাতরে তারপর আক্রমণের ঘটনা। মানে আবার বলবো, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই ধরনের কালচার বন্ধ হওয়া দরকার। শ্রমিক ভট্টাচার্য বিজেপির বিদগ্ধ নেতা, বিজেপির রাজ্য সভাপতি, তিনি ইতিমধ্যেই প্রতিক্রিয়া দিয়েছেন, কিন্তু একথা তিনি বলেছেন যে আমরা কারোর গায়ে হাত দেবো না। আবার শুভেন্দু অধিকারী তিনি বলেছেন বিরোধীদের কথা শোনা হবে বিধানসভায়। তো যখন দলের হায়েস্ট লিডারশিপ কথা বলছে, এই দুষ্কৃতিকারীরা কারা এটা চিহ্নিত হওয়া দরকার। এই যে দুষ্কৃতি তাণ্ডবের ঘটনা ঘটলো, একটি দলের হায়েস্ট লিডারশিপকে মারধর করা, অভিষেক বলছিলেন যে আমার মাথায় হেলমেট না থাকলে বোধহয় প্রাণটা চলে যেতে পারতো, প্রাণ সংশয়ের যে ঘটনা, এই ঘটনাটাকে মানে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা উচিত বর্তমান সরকারের। এবার তোমাকে বলি যে এই যে সোনারপুর, এই এলাকায় একসময় তৃণমূল কংগ্রেসের দাপট ছিল, পরবর্তীকালে এখন দেখো এখানে বিরোধী জোয়ার, এবং যারা বিরোধীতে ছিল আজকে তারা সরকারে, সেই বিজেপি সরকারে সোনারপুরের মতো জায়গায় পদ্ম ফুল ফুটে গেছে। এটাও ঠিক, মানুষের মনে ব্যাপক ক্ষোভ ছিল, তারা দেখেছেন কাজ হয়নি, বিভিন্ন ক্ষেত্রে তারা বাধাপ্রাপ্ত হয়েছেন, কিন্তু আইন হাতে তুলে নেওয়া এইটা কতটা যুক্তিযুক্ত, হ্যাঁ, এবং সেখানে ঢিল ছোঁড়া, এইটা আইন হাতে তুলে নেওয়া, এটা কতটা যুক্তিযুক্ত সেটা দেখতে হবে। আমি আবার বলবো, নির্বাচনের সময় ওই ছবি আমরা দেখেছি, তৃণমূল বলে নয় বিজেপির ক্ষেত্রেও দেখেছি। কুমারগঞ্জের বিজেপি প্রার্থী তিনি বুথে বুথে ঘুরছিলেন, হঠাৎ তাকে ঘিরে ধরে মারধর, 1 রাউন্ড মার খেয়ে তিনি এগোলেন, ধান ক্ষেত দিয়ে এগোচ্ছেন, আবার তাকে দ্বিতীয় দফায় ধরে মারা হলো। যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে, কি বিজেপি, কি তৃণমূল, কি সিপিএম, কি কংগ্রেস, যে কোনো রাজনৈতিক দলের দায়িত্বশীল কর্মীরাই হোক না কেন, তাদের মানে অপর গোষ্ঠীর এইভাবে গায়ে হাত দিয়ে দেওয়াটা, সরাসরি নিজেদের হাতে তুলে নেওয়াটা এটা ঠিক নয়। আর অন্য দিক থেকে তুমি যদি দেখো, তাহলে এই কদিন ধরে তৃণমূলের যে মুষল পর্ব চলছিল, যেভাবে সকাল বিকেল বিভিন্ন নেতৃত্বের দম বন্ধ হয়ে যাচ্ছিল, কেউ কেউ বলছিলেন না রাজনীতি করব না, কেউ বলছেন পদত্যাগ করে দিচ্ছেন, কেউ বলছেন চিরকালের মতো রাজনীতি থেকে অবসর নিয়ে নিচ্ছি, কেউ বলছেন একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো সবচেয়ে খারাপ নেতা আর হয়ই না। তাহলে এতদিন দলের মধ্যে যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছিলেন, তাদের ভূমিকা কি ছিল, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তার মানে তার নিজস্ব ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করবার জন্যই এতদিন তাহলে ছিলেন। এই বিষয়টা কিন্তু এখন সামনে আসতে শুরু করেছে। সোনারপুরের মতো জায়গায় সর্বভারতীয় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যাচ্ছে, তুমি একটা নেতা পেলে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিহত পরিবারের সঙ্গে দেখা করতে চাইছেন, এই কনফিডেন্সটা কোথায়? তাহলে এই ধরনের রাজনীতি করতে হবে কেন যে আমাকে এলাকা থেকে উধাও হয়ে যেতে হবে, আমাকে গা ঢাকা দিতে হবে, আমায় পালিয়ে বেড়াতে হবে? এটা কোনো দায়িত্বশীল রাজনীতিকের ভূমিকা হতে পারে না। এটা ঠিক, তৃণমূল কংগ্রেসের বিস্তর ভুল আছে। তৃণমূল কংগ্রেস মানুষের মন থেকে অনেকটা দূরে চলে গিয়েছিল, যে কারণে মানুষ ভোটে অন্য সরকারকে নিয়ে এসেছে, এবং সেই সরকারে এখন মধুচন্দ্রিমা পিরিয়ড, সরকারকে কাজ করতে দিতে হবে। কিন্তু কারাই দুষ্কৃতী যারা এই সুযোগটাকে নিয়ে এই মুহূর্তে নিজেরা হাতে আইন তুলে নিলেন? ধরো আজকে স্পটে যদি অন্য কিছু হয়ে যেত, তাহলে
সেই দায় কার ওপর গিয়ে পড়তো? সরকারকে জবাবদিহি করতে হতো, মুখ্যমন্ত্রীকে জবাবদিহি করতে হতো। ফলে এই বিষয়টা, এবং যেহেতু এখন আর স্টারডাম বা তারকা ইমেজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেই, এখন আর তিনি জেড প্লাস ক্যাটাগরি পান না। একজন নির্বাচিত জনপ্রতিনিধি, সাংসদ, তার যে ধরনের ক্যাটাগরি পাওয়া দরকার সেটাই তিনি পান। আগে থাকতো 82 জন, এখন 2 জন। তা নিশ্চয়ই সেই 2 জনের পক্ষে এই মবটাকে বা এই দুষ্কৃতীদেরকে আটকানো সম্ভব নয়। ফলে যে ঘটনা ঘটা সেটাই ঘটেছে। এই মুহূর্তে দেখার যে, আমি যতদূর জানতে পাচ্ছি যে একেবারে এই সোনারপুরের ঘটনাস্থলে শোভনদেব চট্টোপাধ্যায় তিনি যাচ্ছেন, চন্দ্রিমা ভট্টাচার্য যাচ্ছেন। তারা এতদিন কেন গেলেন না? মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নামতে হলো, তারপর নামলেন, এতদিন কেন নামেননি? বেলেঘাটায় যখন কর্মীরা আক্রান্ত হচ্ছিল, নামেননি। মেদিনীপুরে কর্মীরা আক্রান্ত, নামেননি। বর্ধমানে কর্মীরা আক্রান্ত, নামেননি। আসানসোলে কর্মীরা আক্রান্ত, নামেননি। তাহলে এতদিন পর কেন? মানে সবসময় সুর বেঁধে দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এইটা কিন্তু মানে সাংগঠনিক দিক থেকে এখন অনেক প্রশ্ন উঠছে। অনেক জেলাতেই তৃণমূল কংগ্রেস শূন্য হয়ে গেছে। তাহলে এই পরিস্থিতি বুঝতে হবে। এটা বোধহয় অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতেন যে আমি বেরোলে কিছু একটা হবে, তাই কারণেই কি রিজার্ভ রেখেছিলেন। আমার মনে হয় এবার বোধহয় তার ওই যে ভয়টা কেটে গেল, বুকটা দুরু দুরু করে কাঁপা যে আমাকে আবার মারতে পারে। মানে ওনাকে এই মানসিকতা নিয়েই রাজনীতি করতে হবে। যদি তিনি রাজনীতি করেন, তাকে এই মানসিকতা নিয়েই রাজনীতি করতে হবে যে আমায় মার খেতে হতে পারে, আমার মাথাটা কালকেও ফাটতে পারে। সোনারপুরের জায়গায় হাওড়ায় হতে পারে, হাওড়ার জায়গায় বর্ধমানে হতে পারে, শিলিগুড়িতে হতে পারে, ডায়মন্ড হারবারেই হতে পারে। কেন? রাজনৈতিক পালা বদল ঘটে গেছে, হতেই পারে। এই মানসিকতা নিয়ে যদি উনি কন্টিনিউটিটা ব্রেক করতে পারেন, তাহলে যে দলের নেতাকর্মীদের মনোবল একেবারে তলানিতে এসে পড়েছে, যারা হাত পা গুটিয়ে চুপচাপ বসে রয়েছে যে কি করব, অন্য দলে ঝাঁপ মারবো নাকি রাজনীতি করা ছেড়ে দেবো, তারা কিছুটা হলে বুস্ট আপ হবে। তবে আমরা এক্ষুনি জানতে পারলাম যে ঘটনাস্থলে বিশাল কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে এবং রেস্কিউ করার তারা চেষ্টা করছে। এখন দেখার স্টেটমেন্ট যেটা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছেন আদালতে যাবেন, এবং তার কাছে কিন্তু আজকে অনেক সার্কামস্টান্সেস এভিডেন্স হয়ে গেল, অনেক তথ্য প্রমাণ হয়ে গেল। আজকের কিন্তু অনেকের মোবাইলে, অনেকের ক্যামেরায় ভিডিও হয়েছে যে সোনারপুরে ঠিক কী হলো। তাহলে যেখানে বিরোধী দলকে গুরুত্ব দেওয়ার বিষয়, সেখানে কতটা তারা পারল, এটা খুব মানে গুরুত্বপূর্ণ বিষয়। এবং রাজ্য সরকার যেখানে বারবার বলছে আইন হাতে তুলে নেবেন না, বিরোধী রাজনৈতিক দলকেও করতে দিতে হবে, তাদের পার্টি করতে দিতে হবে, পার্টি অফিস দখল করে থাকলে ফিরিয়ে দিন, এটা যেমন ভালো ছবি বিজেপির। আমরা জগন্নাথ চট্টোপাধ্যায়কে দেখলাম সিউড়িতে, আমরা হাওড়ায় দেখলাম বিভিন্ন জায়গায়, আমরা খড়দাতে দেখলাম তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ফিরিয়ে দিচ্ছে বিজেপি। এটা তো ভালো ছবি। রাজনৈতিক এই সৌজন্যতাটাই তো চায়। একটা সময় যখন বিধানচন্দ্র রায় বা তার আগে যারা ছিলেন মুখ্যমন্ত্রী, তারা এই ধরনের ছবি তৈরি করার চেষ্টা করেছেন, পশ্চিমবঙ্গকে সোনার বাংলা করার চেষ্টা করেছেন। কিন্তু সোনার বাংলা মানে এটা নয় তো রাজনৈতিক পালাবদল হলেই কেউ কারোর গায়ে মারধর করবে, আবার এরা যখন ক্ষমতায় আসবে আবার এদেরকে মারধর করবে। এইটা কখনো ছবি হতে পারে না। গুরুত্বপূর্ণ আর একটা যেটা বিষয়, সেটা হচ্ছে এই যে তুমুল বিক্ষোভ, চোর চোর স্লোগান, যদিও অনেকে বলছেন, বিজেপির অনেক নেতাই বলছেন জনরোষ, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করছেন, তিনি কিন্তু দাবি করছেন, ওই নিহতর বাড়িতে গিয়ে তিনি বক্তব্য দিতে বললেন যে এটা বিজেপির গুন্ডাদের কাজ, এটা সাধারণ মানুষের কাজ নয়, এটা বিজেপির গুন্ডারা সাধারণ মানুষের মধ্যে ঢুকে গিয়ে এই কাজটা করেছে। এরকম চাঞ্চল্যকর অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন। দেখো, আজকে অনেকগুলো ঘটনা খুব কাকতালীয়ভাবেই ঘটছে। আজকে তার শান্তিনিকেতন যে বাড়িটা রয়েছে কলকাতায়, সেখানে সিআইডি গেছে। তিনি অবশ্য কালীঘাটের বাড়িতে থাকেন, এই কথা বলেছেন। পুলিশ সেটা ইনভেস্টিগেশন করে দেখছে। এমন পরিস্থিতিতে তিনি প্রথমে বেলেঘাটা গেছেন, বেলেঘাটায় নিহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তাদেরকে একটা আশ্বাস দিয়েছেন মানসিকভাবে যে পাশে আছি। তারপর সেখান থেকে তিনি সোনারপুরে ঢুকেছেন। সোনারপুরেই এই ঘটনাটা ঘটে গেল। দুষ্কৃতির তাণ্ডব কারা করলো সেটা চিহ্নিত করার দরকার। উচিত রাজ্য সরকারের এ বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে, এবং দেখার এরপরে কি আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সিকিউরিটি সরে গিয়েছিল, আবার কি আঁটোসাঁটো নিরাপত্তা বেষ্টনী পাবেন তৃণমূলের এই সর্বভারতীয় সাধারণ সম্পাদক? তার দিকে অবশ্যই আমাদেরকে নজর রাখতে হবে। যেটাতে এই জায়গায় একটা প্রশ্ন রাখবো, 2019 সাল যখন লোকসভা নির্বাচন হলো, ব্যাপক সিট পেল বলা যায় ভারতীয় জনতা পার্টি, বিজেপি বাংলায় প্রথমবার এত আসন পেল। সেই সময় আরামবাগ, খানাকুল, গোঘাট, ওই অঞ্চল, ওই সার্কিট জুড়ে তৃণমূলের বহু কর্মীরা তারা ঘর ছাড়া হয়ে গেল, তারা ঘরে ফিরতে পারছে না। সেই সময় আমরা দেখেছিলাম তৎকালীন তৃণমূলেই ছিলেন শুভেন্দু অধিকারী, পার্থ চ্যাটার্জি, তারা রাস্তায় নেমে
নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকে যে কাণ্ড চলেছে এবং নির্বাচনের রেজাল্টের পরের দিন থেকেই তারা রাস্তায় নেমেছেন, কিন্তু তৃণমূলকে এবারে সেটা করতে দেখতে পাওয়া গেল না। এই সময় নেমে আবার কি নিজেদের সেই জায়গা ফিরে পেতে পারবে অভিষেক বন্দ্যোপাধ্যায়? না, বিষয়টা যতটা সহজে তুমি ব্যাখ্যা বা সরল সমীকরণে নিয়ে গেলে একেবারেই ততটা সরল সমীকরণ নেই। কারণ এটা ঠিক এখন একটা তৃণমূল বিরোধী হাওয়া এ রাজ্যে প্রবলভাবে দাপটভাবে রয়েছে, এবং যে মানুষগুলো পরিবর্তন ঘটিয়েছে তারা কিন্তু আকাঙ্ক্ষা নিয়ে আশা নিয়ে দেখছে যে বিজেপি সরকার কেমন কাজটা করে। এটা ঠিক এতটা সহজ হবে না, কিন্তু দলের হায়েস্ট লিডারশিপ বেরিয়ে মার খাচ্ছে, তারপরেও সে নিহতের পরিবারের কাছে যাচ্ছে, গিয়ে কথা বলছে, এই বিষয়টা কিন্তু মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বাংলার রাজনীতিকে আজকের এই ঘটনা কিন্তু বেআব্রু করে দিল। একটা দলের হায়েস্ট লিডারশিপের জামা ছিঁড়ে দেওয়া হচ্ছে, ঘুষি ডিম ছোড়া, এটা কিন্তু বেআব্রু করলো। এটার পরে মাটি কামড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখাতে হবে যে বিরোধী রাজনৈতিক দল কীভাবে করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু করেছেন, তুমি মনে করে দেখো, জ্যোতি বসুর সময় থেকে শুরু করা, বুদ্ধবাবুর সময় আন্দোলনকে আরও ঝাঁজ দিয়েছেন, সিঙ্গুর থেকে তাকে টেনে হিজড়ে ফেলা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, ধাক্কা মারা হয়েছে, তারপরেও কিন্তু তিনি আন্দোলনের পথ ছাড়েনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এটা হাই চান্স, তাকে সেভাবে আন্দোলন করতে হয়নি। তৃণমূলের তৈরি করে দেওয়া প্ল্যাটফর্মের ওপর তিনি কর্পোরেটাইজেশন করতে গেছেন, এবং কর্পোরেট রাজনীতিকে সামনে রেখে তৃণমূল এগিয়েছিল 2021-এ সাফল্য, কিন্তু সেটা ফ্লপ করলো 2026-এ। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মাথায় নিতে হবে, হয়তো আগামীতে আরও এই ধরনের আক্রমণ তার উপর আসতে পারে, আঘাত আসতে পারে, কিন্তু তারপরেও তিনি যদি থেকে যেতে পারেন, অ্যাক্টিভিটির মধ্যে থেকে যেতে পারেন, তাহলে কর্মী সমর্থকরা উজ্জীবিত হবে। এবং যে পকেট কর্মীরা রয়েছেন তৃণমূল কংগ্রেসের, আদ্যন্ত যারা তাদের দলকে ভালোবাসেন, তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তখন পরিত্যাগ করবে না। কারণ আমি আবার বলছি, অনেক পুরনো আদি নেতা তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। যাদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘুরতে দেখা যেত, তারাই কিন্তু রাতারাতি তাদের স্টেটমেন্ট বদলে গেছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আজকে এই ছবিটা যে তৈরি হলো, 80টা বিধায়ক নিয়ে তৃণমূল কংগ্রেস বিধানসভায় কতটা গর্জে উঠতে পারবে, কতটা সদর্থক ভূমিকা তারা নিতে পারবে, এবং ক্রমাগত এই লড়াইয়ের আন্দোলনে তারা থাকতে পারবে কিনা সেটা দেখতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগে যখন আমরা দেখেছি বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারী ছিলেন, তুমি দেখবে যে কোথায় কেউ আক্রান্ত হচ্ছে শুভেন্দু অধিকারী পৌঁছে যাচ্ছে। সকালে কলকাতার আসে, রাতে মুর্শিদাবাদ, পরের দিনে আবার নদিয়া, তারপরের দিনে তিনি পৌঁছে যাচ্ছেন বসিরহাট। এই যে একজন বিরোধী দলনেতা হিসাবে একটা সক্রিয় ভূমিকা পালন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য বা তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করার জন্য, আদা জল খেয়ে নেমে পড়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, আমি সেদিন বিশ্রাম নেব যেদিন তৃণমূল কংগ্রেস এখান থেকে বিদায় নেবে। সেটা করে দেখিয়েছেন তিনি। ফলে নিঃসন্দেহে দুটো কেন্দ্র থেকে জয়লাভ, এইটা যেমন শুভেন্দু অধিকারীকে একটা ডিভিডেন্ড দিয়েছে, যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দুটো কেন্দ্রে চ্যালেঞ্জ করে দাঁড়ালেন, দুটো কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্রে একটি দলের হায়েস্ট লিডারশিপকে 15,000-এর ভোটে হারালেন, আবার নন্দীগ্রামের মতো জায়গায় এবারও নিজের জায়গা ধরে রাখলেন, কম বড় কথা নয়। ফলে রাজনীতিতে টেস্টেড শুভেন্দু অধিকারী, নিজেকে টেস্টেড করেছেন, প্রমাণিত করেছেন যে তিনি যোগ্য। বঙ্গ বিজেপির মধ্যে যে সমস্ত নেতারা আছেন তিনি যোগ্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই একই রকমভাবে টেস্টেড হতে হবে যে আমি যোগ্য, আমি লিডারশিপ দিতে পারি। মার খাওয়ার পর পালিয়ে এলে চলবে না। নিহত পরিবারের সঙ্গে দেখা করলাম না, চলে এলাম, 10 দিন নিজেকে গৃহবন্দী রাখলাম, আর বেরোলাম না, তাহলে কিন্তু তৃণমূল বলে কিছু থাকবে কিনা আগামী দিনে সন্দেহ আছে। তৃণমূল বলে যদি কিছু রাখতে হয়, তৃণমূল বলে যদি আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে 2-4টে জায়গায় প্রার্থী দিতে হয়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সদর্থক ভূমিকা নিতে হবে। আমরা যেটা দেখতে পাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশি বাহিনীর যে ঘেরাটোপ এবং কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে আস্তে আস্তে করে তিনি বেরিয়ে আসছেন। ফলে আবার বলবো, এরপরে তার কিন্তু আমি যতদূর জানছি বেশ কয়েকটা পরিকল্পনা রয়েছে, কর্মসূচি রয়েছে, ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত এবং নিহতদের বাড়ি তিনি যাবেন। নিশ্চয়ই তুমি জানবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই স্ট্র্যাটেজিগুলো কীভাবে নেবেন। সেখানেও কিন্তু একই রকমভাবে দুষ্কৃতী তাণ্ডবের মুখোমুখি হতে পারে, সেখানেও কিন্তু মারার জন্য চেষ্টা হতে পারে। সেইটাকে মাথায় নিয়ে তাকে লড়াই আন্দোলনে যেতে হবে। ফলে এইটা খুব গুরুত্বপূর্ণ। এবং আজকের যে ছবিটা দেখা গেল, আজকের ছবিতে দেখো, একদল মহিলা তারা কিন্তু ঘেরাও করলেন। তারা কোন রাজনৈতিক দলের কোনো জানা গেল না, আইডেন্টিটি নেই, কিন্তু তারা কোন রাজনৈতিক দল থেকে বিলং করেন।
একদল মহিলা ডিম নিয়ে দাঁড়িয়ে রইলেন, ফটাফট ডিম ছুঁড়লেন। কয়েকজন মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ক্লোজ প্রক্সিমিটিতে পেয়ে গেল, হাত লাগিয়ে দিল, জামা ছিঁড়ে দিল, মাথায় মারার চেষ্টা করলো, হেলমেট পরলো। এই বিষয়টা কিন্তু মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে হয়তো তিনি প্রাণ সংশয় পরিস্থিতির মধ্যে পড়েছেন, কিন্তু রাজনৈতিকভাবে তাকে খানিকটা ডিভিডেন্ড দিল। আবার বলছি, আগামীতে যদি তৃণমূল কংগ্রেস বলে কিছুকে ধরে রাখতে হয়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সদর্থক ভূমিকা এইভাবেই নিতে হবে। মার খেয়ে তিনি যে ফিরে গিয়ে ঠিক করেননি বা ফিরে যাননি, এটা একদম সঠিক। তিনি মার খেয়েও কী করেছেন, নিহতের বাড়িতে গেছেন, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রোটেকশন দিয়ে বের করে আন। আমাদের দেখার এরপরে কি আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় জেড প্লাস ক্যাটাগরি পেয়ে যাবেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ লিডার বা গুরুত্বপূর্ণ নেতা হিসাবে। কোর্টে মামলা করছেন, সেই মামলার মেরিট কি হবে, সেই মামলার যে ড্রাফট হবে, সেই ড্রাফটে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী রাখবেন? তিনি নিশ্চয়ই বলবেন, আমি গিয়েছিলাম আমার কর্মীদের নিহত পরিবারের সঙ্গে দেখা করতে, তাদের পরিবারের পাশে সমবেদনা জানাতে, উজ্জীবিত করতে, কিন্তু পোস্টপোল ভাইলেন্স এমন জায়গায় পৌঁছেছে, আমাকেও মারার চেষ্টা করা হয়েছে প্রাণ সংশয়ের। নিশ্চয়ই তার অ্যাপিলেটের মধ্যে, তার অ্যাপিলেট কাউন্সিল যে থাকবে, তার পক্ষ থেকে যে আইনজীবী সওয়াল করবে, যে মামলা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, সেখানে নিশ্চয়ই এই ড্রাফটিংয়ে থাকবে যে সোনারপুরে তার উপর কীভাবে আক্রমণ হয়েছিল। ফলে নিঃসন্দেহে কথা বলা যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি এই মুহূর্তে বেরিয়ে গেল। তবে এরপর তৃণমূল কংগ্রেস কিভাবে আন্দোলনকে সাজায় এবং কিভাবে তারা এটার কমব্যাক করে, আবার বলছি আগামীতে এরকম বহু বাধা বিপত্তি আসবে, সেটাকে যদি তারা আটকে দিতে পারেন, তবেই বিরোধী দল হিসেবে অস্তিত্ব তৃণমূল কংগ্রেসের রয়েছে, নয়তো কিন্তু অন্য শক্তির উত্থান ঘটে যাবে। রিক, একদমই সুচারুদা, এই জায়গায় একটা কথা বলবো যে তুমি একটু আগে বললে বাংলার রাজনীতি বেআব্রু হয়ে গেছে। বাংলার রাজনীতিতে এর আগেও দেখতে পাওয়া গেছে ভোটের পরবর্তী সময় এরকম হিংসার ঘটনা, এবং এখনও দেখতে পাওয়া যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচি, ডিম নিয়ে মহিলারা দাঁড়িয়ে রয়েছেন, এই রকমের ঘটনা। বাংলার রাজনীতির তো কোনো বদল দেখতে পাওয়া যাচ্ছে না। এইভাবেই কি বাংলার রাজনীতি চলতে থাকবে? না দেখো, এখন তুমি কিন্তু ভারতীয় জনতা পার্টির কোনো সমালোচনা করার জায়গায় বিরোধী রাজনৈতিক দল নেই, বিশেষ করে তৃণমূল নেই। 6 মাস ওয়াচ করতে হবে, দেখতে হবে কেমন কাজ করছে সরকার। কিন্তু রাজনীতির ভাষায় তুমি যদি তোমার দুর্গটাকে ঠিক রাখার চেষ্টা করো, মানছি দুর্গ ভেঙে চুরমার হয়ে গেছে, তছনছ হয়ে গেছে, কিন্তু ওই জায়গাটা যদি ধরে রাখতে হয়, তাহলে কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে মাঠে বেরোতে হবে। তা না হলে যা দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের যে ওয়ান ম্যান শো চলে, এটা খুব পরিষ্কার। এতদিন শোভনদেব চট্টোপাধ্যায়, তোমার হচ্ছে নয়না বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের তাবড় নেতৃত্ব, আরে বাবা 80টা বিধায়ক তো জিতেছে, তারা কোথায়? এলাকায় এলাকায় খবর নাও তো, তৃণমূল কংগ্রেসের বিধায়করা কোথায়? ভোটের সময় তো তারা টিকিট পেয়েছে, টিকিট না পেলে তো আবার অন্য বিষোদ্গার থাকতো। যারা জিতলেন তারা বিরোধী দল হিসাবে নিজেকে মেনে নিতে পারছেন না কেন? গণতন্ত্রে তো মাল্টি পার্টি সিস্টেম থাকবে, এটা খুব সুস্থ ব্যবস্থা। একটা শক্তিশালী বিরোধী রাজনৈতিক দল থাকলে সেখানে ভালোভাবে সরকার চলবে, সরকার চাপের মধ্যে থাকবে। খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন। তাহলে এই জায়গাটায় দাঁড়িয়ে সেই অভিষেক নামলো, তবে চন্দ্রিমা ভট্টাচার্য বা শোভনদেব চট্টোপাধ্যায়ের টনক নড়ল? এতদিন নানা রকম আন্দোলন চলছে, হকারদের আন্দোলনটাকে সেভাবে তৃণমূল কংগ্রেস ধরতেই পারলো না। কারা ধরলো? বামফ্রন্ট ধরলো। তৃণমূল কংগ্রেস হকারদের নিয়ে একদিন আন্দোলন করলো, আমি যা দেখতে পেলাম তাতে কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায় আর মদনদা আর একজন দুজন, এই হচ্ছে হকার উচ্ছেদ নিয়ে আন্দোলনে। এইটা করলে কিন্তু খুব বিপদ আছে। তারা কোথায় গেল যারা নিজেদেরকে দাবাং নেতা বলতো? তারা কোথায় গেল যারা টিকিট না পেলে দলকে অস্বস্তিতে ফেলবো, তারপরও টিকিট তাকে দিয়েছে, জিতেছেন? তারা কেন অ্যাক্টিভ হচ্ছেন না? এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। ফলে আবার বলছি, এই একটা ঘটনা দিয়ে সবটাকে বিশ্লেষণ করা ঠিক নয়। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটা একটা সত্যিই নিন্দনীয় ঘটনা ঘটলো, বেআব্রু বলা যেতে পারে। এবং আবারও একটা প্রমাণ হলো যে পশ্চিমবঙ্গে বিরোধী রাজনীতি করাটা কতটা কঠিন, এটা আবার প্রমাণ হলো। মানে বিজেপি তুলনা দিত তৃণমূলকে, এই ফার্স্ট এক্সাম্পল হয়ে গেল। এখন এই দুষ্কৃতী তাণ্ডব কারা করলো সেটা চিহ্নিত করা যাবে কি? চিহ্নিত করে কাউকে কি ধরপাকড় করা যাবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর কারা হামলা ঘটালো, কারা জামা ছিঁড়লো, কারা মারধর করলো? এইগুলো অবশ্যই তৃণমূল কংগ্রেসকে যদি ইস্যু ধরতে হয়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেক বেশি সদর্থক হতে হবে, অনেক বেশি মেঠো হতে হবে। আমি মার খাবো জেনেও কনফিডেন্স দিতে যেতে হবে কর্মীটার কাছে।
আমি প্রবল বাধার মধ্যে পড়ব, জেনেও যেতে হবে। আমি আবার বলছি, আগামীতে এই আক্রমণের ঘটনা অনেকেই করবেন। তারা অনেকে সাহস পেয়ে গেলেন, দুষ্কৃতীরা যারা আজকের ঘটনাটা দেখলেন যে সোনারপুরে হেনস্থা করা হয়েছে, তার মানে চাইলেই অভিষেককে ক্লোজ প্রক্সিমিটিতে পাওয়া যায়, আক্রমণ করা যায়। আজকের পর এরম ঘটনার অনেক সম্মুখীন হতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু তিনি যদি নাছোড় মনোভাব নিয়ে তার কর্মসূচি চালিয়ে যান, তাহলে আমার মনে হয় না তাকে মানে আটকাবে কেউ, এবং একটা না একটা সময় তিনি ঠিকই মানুষের কাছে পৌঁছে যেতে পারবেন। কিন্তু এখন যা পরিস্থিতি, দলের যা মনোভাব, রাতারাতি সমস্ত নেতা চলে যাচ্ছে, নয়তো বাড়িতে বসে যাচ্ছে, এই জায়গাটা কতটা মেরামত করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা গুরুত্বপূর্ণ। একদমই এই জায়গায় দাঁড়িয়ে এখন বাংলার রাজনীতি ২৬ দিন অতিক্রান্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায় ময়দানে নামলেন, আর ময়দানে নামার পরই আক্রান্ত হতে হলো তাকে। আগামী সময় আরও বিভিন্ন জায়গায় যাবেন, সেইখানের ছবিটা ঠিক কি হয় এখন নজর সেদিকেই। আপাতত আজকের এই লাইভ থেকে বিদায় নিচ্ছি। অন্যান্য খবরের জন্য চোখ থাক আর প্লাস নিউজে।